পশ্চিমা বিশ্ব শান্তির জন্য তার শর্ত মেনে না নেওয়া পর্যন্ত ইউক্রেনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞার হুমকির পরও ইউক্রেনে আরও অঞ্চল দখলে নিতে পারেন পুতিন। ক্রেমলিনের ঘনিষ্ঠ 3টি সূত্র এসব তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলছেন, পশ্চিমা চাপ সামলানোর মতো যথেষ্ট অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা রাশিয়ার রয়েছে বলে বিশ্বাস করেন পুতিন। এমন কর্মকর্তা বলেছেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে যুক্তরাষ্ট্রসহ কোনো পক্ষই গুরুত্ব সহকারে আলোচনা করতে এগিয়ে এসেছে বলে পুতিন বিশ্বাস করেন না, তাই দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত থামছেন না তিনি। পুতিনের দাবির মধ্যে রয়েছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর পূর্ব দিকে সম্প্রসারণ স্থগিতকরণ এবং ইউক্রেনের নিরপেক্ষতা, সামরিক বাহিনী সীমিতকরণ, সেখানে বসবাসকারী রুশ ভাষীদের নিরাপত্তা ও রুশ বাহিনীর দখলকৃত ভূমির অধিকার ছেড়ে দেয়া। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর বিরক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই দেশ ধরে মস্কোর বিরুদ্ধে শতভাগ শুল্ক আরোপের হুমকি এবং কিয়েভের জন্য নতুন দফা অস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প আশা করছিলেন তার হুমকিতে নমনীয় হবেন পুতিন, কিন্তু এই হুমকিতে উদ্বিগ্ন নন রুশ প্রেসিডেন্ট। এছাড়া রুশ শেয়ার বাজারেও শেয়ারের দাম বরং 2.7% বেড়েছে। শারমিন স্বপ্নার প্রতিবেদন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতি কার্যকর করতে আদাজল খেয়ে মাঠে নেমেছে হোয়াইট হাউস। তাদের সে প্রচেষ্টায় ক্রেমলিন দৃশ্যমান কোনো আপত্তি না জানালেও সময়ক্ষেপণের পথ ধরেছে। আর তাতেই রুশ প্রেসিডেন্ট পুতিনের উপর হতাশ ও বিরক্ত ট্রাম্প। পুতিনের উপর বিরক্তি চেপে রাখার কোনো চেষ্টাও করেননি তিনি। তারই রেশে মস্কোর বিরুদ্ধে শতভাগ শুল্ক আরোপের হুমকি এবং কিয়েভের জন্য নতুন দফা অস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প আশা করেছিলেন এসব কারণে রাশিয়ার যুদ্ধ তহবিলের দৈন্যদশা সৃষ্টি হলে হয়তো বাগে আসবে মস্কো, নমনীয় হবেন পুতিন। কিন্তু এই হুমকিতে উদ্বিগ্ন নন রুশ প্রেসিডেন্ট। রুশ প্রেসিডেন্টও ট্রাম্পের প্রতি ইদানিং খুব একটা সৌহার্দ্যপূর্ণ মনোভাব পোষণ করছেন না। মস্কো জানায়, যুদ্ধের অবসান চাইলেও তা হতে হবে নিজেদের শর্ত মোতাবেক। এছাড়া ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় রুশ শেয়ার বাজারেও দেখা গেল উল্টো চিত্র। সেখানে শেয়ারের দাম না কমে বরং 2.7% বেড়েছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরেই পশ্চিমা চাপ সামলানোর কারণে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার সক্ষমতা অর্জন করেছে ক্রেমলিন। বাড়তি শুল্কের বোঝা এবং প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের কাছে নতুন অস্ত্রের সরবরাহ মস্কোর জন্য সুখকর কিছু না হলেও বিচলিত নন পুতিন। শারমিন স্বপ্না, ৭১। পদত্যাগপত্র জমা দিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল। যুদ্ধবিধ্বস্ত দেশটির সরকারে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে মঙ্গলবার তিনি এই পদত্যাগপত্র জমা দেন। নিজের পদত্যাগপত্রের ছবি প্রকাশ করে টেলিগ্রাম চ্যানেলে শ্যামিহাল বলেন, তিনি ইউক্রেনের সংসদে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার প্রতি আস্থা রাখায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে কৃতজ্ঞতা জানান তিনি। এর আগে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রথম উপপ্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেনকোকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেন। শ্যামিহাল 2020 সাল থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, শ্যামিহালকে ইউক্রেনের নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হতে পারে। ভুলবশত 33,000-এর বেশি আফগান নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস করার ঘটনার পর একটি গোপন প্রকল্পের আওতায় কয়েক হাজার আফগানকে নিজ দেশ থেকে যুক্তরাজ্যে সরিয়ে নেওয়া হয়। একজন ব্রিটিশ কর্মকর্তা অসাবধানতাবশত তাদের তথ্য ফাঁস করার পর এই প্রকল্প গ্রহণ করা হয়। প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি মঙ্গলবার পার্লামেন্টে এই গোপন কর্মসূচির কথা প্রকাশ করেন। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর হাজার হাজার আফগান যুক্তরাজ্যে পাড়ি জমানোর জন্য আবেদন করে। এর মধ্যে প্রায় 19,000 আবেদনকারীর ব্যক্তিগত তথ্য 2022 সালের ফেব্রুয়ারিতে ফাঁস হয়ে যায়। প্রতিবেদনে বলা হয়, তৎকালীন কনজারভেটিভ সরকার 2023 সালের আগস্টে এই তথ্য ফাঁসের বিষয়টি জানতে পারে এবং এর 9 মাস পর একটি নতুন পুনর্বাসন প্রকল্প গ্রহণ করে, যার আওতায় এখন পর্যন্ত 4,500 আফগান যুক্তরাজ্যে পৌঁছেছেন।
আদালত থেকে একটি বিশেষ নির্দেশনা পাওয়ার পর ফাঁস এবং পুনর্বাসন প্রকল্পের অস্তিত্ব গোপন রাখে সরকার। অবশেষে হাইকোর্টের একজন বিচারকের অনুমতির পর গত মঙ্গলবার তথ্য ফাঁসের বিশদ বিবরণ, সরকারের গৃহীত পদক্ষেপ এবং এর ফলে যুক্তরাজ্যে বসবাসের অধিকার পাওয়া আফগানদের সংখ্যা প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, ফাঁস হওয়া তথ্যে তালেবানদের কাছ থেকে সম্ভাব্য ক্ষতির ঝুঁকিতে থাকা ব্যক্তিদের নাম, যোগাযোগের বিবরণ এবং কিছু পারিবারিক তথ্য ছিল। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে গোপন প্রকল্পের আওতায় ৪,৫০০ আফগান যুক্তরাজ্যে পৌঁছাতে পারলেও ফাঁস হওয়া নথিতে থাকা এখনও ৬০০ আফগান সেনা এবং তাদের পরিবারের ১,৮০০ সদস্য আফগানিস্তানে রয়েছেন। আরও জানানো হয়েছে, তথ্য ফাঁসের বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার হাতে অনিচ্ছাকৃতভাবে ঘটেছিল। এই ভুলের জন্য ক্ষমা চেয়েছেন বর্তমান লেবার সরকারের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি। এটি একটি গুরুতর বিভাগীয় ত্রুটি ছিল। এটি পূর্ববর্তী সরকারের অধীনে ৩ বছর আগে ঘটে থাকতে পারে। তবে যাদের তথ্য ফাঁস হয়েছে তাদের সকলের কাছে আমি আজ ব্রিটিশ সরকারের পক্ষ থেকে আন্তরিক ক্ষমা চাইছি। প্রকল্পটি এখন বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে যারা আফগানিস্তানে রয়ে গেছেন এবং যাদের আবেদন এরই মধ্যে গৃহীত হয়েছে তাদেরকে যুক্তরাজ্যে আনা হবে। আফগান রিলোকেশন রুট নামের এই প্রকল্পে এখন পর্যন্ত ৪০ কোটি পাউন্ড খরচ হয়েছে এবং আরও ৪০ কোটি পাউন্ড থেকে ৪৫ কোটি পাউন্ড খরচ হবে বলে মনে করা হচ্ছে। মনিরুজ্জামান বাবু, ৭১। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ২ জন ত্রাণ প্রার্থীও রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর গাজার ৭ই শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৩ জন নিহত এবং আরও বহু ফিলিস্তিনি আহত হয়েছেন। এদিকে গাজার দক্ষিণাঞ্চলে বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের GHF পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে অন্তত ২ জন নারী নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, গত মে মাসের শেষ দিকে GHF এর কার্যক্রম শুরুর পর থেকে গাজায় ত্রাণ নিতে গিয়ে অন্তত ৮৭৫ জন মারা গেছেন। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী গাজার উত্তরাঞ্চলের ১৬টি এলাকার ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের নির্দেশ জারি করেছে। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে হত্যাকাণ্ড বাড়িয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনিদের ওপর হামলা ও হয়রানিও বেড়েছে। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় OHCHR এর মুখপাত্র তহমিন আল খেতান জানান, কয়েক সপ্তাহ ধরে পশ্চিম তীরে ইসরায়েলের নৃশংসতা বেড়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আরও বেশি এলাকা ইসরায়েলের সাথে যুক্ত করা হচ্ছে। সেখান থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করা হচ্ছে, তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে। ইসরায়েলকে অবশ্যই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে বলে জানান আল খেতান। জাতিসংঘের তথ্য অনুযায়ী বিগত ২১ মাসের বেশি সময় পশ্চিম তীরে অন্তত ৯৬৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীরা। এই সময়ে সেখানে অন্তত ২,৯০৭টি বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া গত জানুয়ারি থেকে পশ্চিম তীরে আয়রন ওয়াল নামে অভিযান চালাচ্ছে ইসরায়েল। এ সময় ৩০,০০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তুলে না নেওয়া হলে আন্তর্জাতিক অপরাধ আদালতকে ধ্বংস করে দেওয়া হবে বলে হুমকি পেয়েছিলেন ICC প্রধান কৌশলী করিম খান। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানায়, ICCর আসামিপক্ষের আইনজীবী ও ইসরায়েলি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নিকোলাস কফম্যান গত মে মাসে করিম খানকে হুমকি দিয়েছিলেন। আদালতে নথিভুক্ত হওয়া একটি বৈঠকের নোট থেকে তারা এসব তথ্য জানতে পেরেছে বলে জানায় সংবাদ মাধ্যমটি। গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে করিম খানকে সতর্ক করে কফম্যান বলেছিলেন, আসামিরা করিম খানকে শেষ করে দেবে ও আদালতকে ধ্বংস করে দেবে। তবে কফম্যানের দাবি, কোনো হুমকি নয়, গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা দিতে পারে আর তা আদালতকে ধ্বংসের মুখে ফেলতে পারে বলে জানিয়েছিলেন তিনি।
লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলের সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর এই হামলায় নিহতদের মধ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর 5 জন সদস্য রয়েছেন। এছাড়া সিরিয়ার সুইদা শহরেও হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের বাক্কা উপত্যকায় সিরিজ বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে অন্তত 12 জন নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে জানান, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রেদওয়ান ফোর্সের সেনারা পুনর্গঠিত হওয়ার চেষ্টা করায় এই হামলা চালানো হয়েছে। যদি হিজবুল্লাহ আবারও পুনর্গঠিত হওয়ার চেষ্টা করে তাহলে পুনরায় হামলা চালানোর হুমকিও দেন তিনি। এদিকে গত কয়েকদিন ধরে সুইদাতে দ্রুজ ও বেদুইন জাতির মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর সংঘর্ষ ঠেকাতে ট্যাঙ্ক সহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে শহরটিতে প্রবেশের চেষ্টা করে সিরিয়ার সরকারি বাহিনী। এরপরই দ্রুজদের কোনো ক্ষতি হতে দেবে না এমন অজুহাতে মঙ্গলবার সিরিয়ার সেনাদের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকটি ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের শর্ত দেয় তাহলে তেহরান তাদের সাথে নতুন করে আর কোনো পারমাণবিক আলোচনায় বসবে না বলে জানিয়ে দিয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী বেলায়েতি রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ইরনাকে বলেন, সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের শর্তে কোনো আলোচনা নয়। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থেকে তারা কোনোভাবেই সরে আসবে না। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনা করলেও চুক্তিতে পৌঁছায়নি। গত 13 জুন ইসরায়েলি আকস্মিক হামলা শুরু করলে আলোচনার গতি থেমে যায় এবং 12 দিনের একটি তুমুল যুদ্ধ শুরু হয়। ওই সময় যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। আবহাওয়ার বিরূপ রূপ দেখছে যুক্তরাষ্ট্রের মানুষ। টেক্সাসের ভয়াবহ বন্যার পর এবার ভারী বৃষ্টিতে নিউ ইয়র্ক ও নিউ জার্সি সহ কয়েক জায়গায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যায় নিউ জার্সিতে 2 জন নিহত হয়েছেন। এছাড়া জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এই অঞ্চলে। বৃষ্টিতে রাশিয়ার রাজধানী মস্কোর কিছু অংশেও বন্যা দেখা দিয়েছে। এছাড়া অতিরিক্ত বৃষ্টিতে জাপানের ফুজি শহরে আঘাত হেনেছে টাইফুন। অন্যদিকে পাকিস্তানের পাঞ্জাবে টানা বর্ষণে অন্তত 6 জন নিহত হয়েছেন। শারমিন স্বপ্নার প্রতিবেদন। গত কয়েকদিনের তুমুল বৃষ্টিতে নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া এবং এর আশপাশের অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যার কারণে শহর দুটির বিভিন্ন জায়গায় যানবাহন আটকে যায়, বন্ধ হয়ে যায় সাবওয়ের লাইন। প্লেইনফিল্ডে বন্যার পানিতে গাড়ি ভেসে যাওয়ায় নিউ জার্সিতে নিহত হয়েছেন 2 জন। নিউ জার্সির গভর্নর ফিল মার্ফি জরুরি অবস্থা ঘোষণা করে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বের না হওয়ার অনুরোধ করেছেন। আমরা গত রাতে জরুরি অবস্থা ঘোষণা করেছি, যা আমার মনে হয় পুরো রাজ্যের জন্য সঠিক আহ্বান ছিল, কারণ ইউনিয়ন এবং সামারসেট কাউন্টিতে এবং এর আশেপাশে সবচেয়ে খারাপ আবহাওয়া ছিল। আশা করছি আমরা পরবর্তী 48 ঘন্টার মধ্যে ক্ষয়ক্ষতি সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারব। কয়েকদিন তীব্র তাপপ্রবাহের পর মস্কোর মধ্যাঞ্চলে শুরু হয় ভারী বৃষ্টি। বৃষ্টিতে রাশিয়ার রাজধানীর কিছু অংশে স্থানীয়ভাবে বন্যা দেখা দিয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা অনুসারে গত 24 ঘন্টায় সিজুওকা প্রদেশের ফুজি শহরে 150 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর এই বৃষ্টিতে এই অঞ্চলটি জুড়ে একটি টাইফুন আঘাত হানে। এদিকে পাকিস্তানের পাঞ্জাবে টানা বর্ষণে অন্তত 6 জন নিহত হয়েছেন। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাঞ্জাবে তৃতীয় দফার বর্ষণ চলবে 14 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত। শারমিন স্বপ্না, 71। যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ার সাথে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তিতে পৌঁছাতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সাথে তিনি সরাসরি কাজ করেছেন বলেও জানান। সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইন্দোনেশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যে 19% শুল্ক দিতে হবে। এর আগে গত সপ্তাহে ইন্দোনেশিয়ার পণ্যের ওপর 32% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। দেশটির সরকারের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছিল ওই শুল্ক আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে। তবে গতকাল নতুন করে আরোপ হওয়া শুল্ক কবে থেকে কার্যকর হবে তা খোলাসা করেননি মার্কিন প্রেসিডেন্ট। গত